নিউজ 18 বাংলায় স্বাগত। আমি প্রচেতা রয়েছি আপনাদের সঙ্গে। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, দেবাঞ্জন কাণ্ডে আরো একজনকে গ্রেফতার করার খবর পাওয়া গেছে। ইতিমধ্যেই দেবাঞ্জন কাণ্ডে আরো একজনকে গ্রেফতার করা হয়েছে। বিরাটি থেকে অশোক কুমার রায় নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। দেবাঞ্জন কাণ্ডে আরো একজনকে গ্রেফতার, বিরাটি থেকে অশোক কুমার রায় নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে, যেমনটা খবর পাওয়া যাচ্ছে। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, দেবাঞ্জন কাণ্ডে আরো একজনকে গ্রেফতার করা হয়েছে। বিরাটি থেকে অশোক কুমার রায় নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অমিত। অমিত, এই ব্যক্তি কে এবং দেবাঞ্জন কাণ্ডে ইনি ঠিক কিভাবে জড়িত? দেখো, দেবাঞ্জন কাণ্ড বা কসবা কাণ্ডে আর একজন গ্রেফতার করা হলো। বিরাটি থেকে অশোক কুমার রায় নামে গ্রেফতার করা হয়েছে। এই অশোক কুমার রায়ের অফিস ঘরটি ভাড়া নিয়েছিল দেবাঞ্জন, এবং গত বছর সে বিল্ডিং হিসেবে এই অফিস ঘরটি ভাড়া নেয়। এবং এছাড়াও দেবাঞ্জন সম্পর্কে দুটি সংবাদপত্র প্রকাশিত হয়েছিল, এবং সেই সংবাদপত্র প্রকাশনার দায়িত্বে ছিলেন অশোক কুমার রায়। সেক্ষেত্রে তিনি যে দায়িত্ব সহকারে তার দেবাঞ্জন সম্পর্কে যে দুটি খবর প্রকাশ করেছিল, তার দায়িত্ব তিনি পালন করতে পারেন না বা এড়িয়ে যেতে পারেন না। এই বিষয়টি যেমন গোয়েন্দারা দাবি করা হচ্ছে। অন্যদিকে দেবাঞ্জন যে অফিস ভাড়া নিয়ে যে ক্যাম্প করেছিল, যে ভুয়ো ক্যাম্প হয়েছিল, সেই অফিস ঘরটি গত বছরই অশোক কুমার রায়ের থেকে ভাড়া নিয়েছেন দেবাঞ্জন। এছাড়া এই বাড়ি ভাড়ার নেপথ্যে অশোক কুমার রায় এবং দেবাঞ্জনের মধ্যে মধ্যস্থতাকারী কে ছিল, সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কার মাধ্যমে দেবাঞ্জনের সঙ্গে অশোক কুমার রায়ের পরিচয় হয়েছিল, এই বিষয়টি জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অন্যদিকে তো আরো একটি বিষয় যেমন জানিয়ে রাখবো, যে দেবাঞ্জন কার মাধ্যমে অশোক কুমার রায়ের কাছে এসেছিলেন, সেই বিষয়টি কিন্তু জানতে চাওয়া হয়েছে গোয়েন্দাদের তরফে। এবং পুরো দেবাঞ্জন প্রথম দিক থেকে এই বিষয়টি এড়িয়ে গিয়েছে, এবং যেটা জানা যাচ্ছে গোয়েন্দা সূত্র থেকে, যে দুজনকে মুখোমুখি বসিয়ে জেরা করে মধ্যস্থতাকারীকে সেই বিষয়টি সম্পর্কে তথ্য জানতে চাইছে গোয়েন্দারা। অমিত, দেবাঞ্জন যে ভুয়ো আইএস, সেটা কি অশোক কুমার রায় আগে থেকেই জানতেন? কি জানতে পারছে পুলিশ? এখনো পর্যন্ত যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে, যে গত বছর যখন বাড়ি ভাড়া নিয়েছিলেন দেবাঞ্জন, তখন তিনি জয়েন্ট কমিশনার হিসেবে অশোক কুমার রায়ের সঙ্গে তার পরিচয় হয়েছিল, এবং পরিচয়ের মাধ্যম চেয়েছিল। সেই বিষয়টা এখনো পর্যন্ত তদন্ত সাপেক্ষ। তবে পরবর্তীতে এই ভুয়ো কাণ্ড সামনে আসার পরে কিন্তু তিনি জানতে পেরেছেন ভুয়ো আইএস। একেবারেই, অনেক ধন্যবাদ অমিত। আমাদের সঙ্গে আমাদের অপর প্রতিনিধি অর্পিতা রয়েছেন টেলিফোন লাইনে। অর্পিতা, এই যে যাকে গ্রেফতার করা হয়েছে অশোক কুমার রায়, তাকে কি আজকেই আলিপুর আদালতে পেশ করা হবে? কি খবর রয়েছে? একদমই তাই। দেখো, আজকে তাকে আলিপুর আদালতে পেশ করা হবে। যেটা জানা যাচ্ছে মূলত, যে এই অশোক কুমার রায়ের থেকেই দেবাঞ্জন দেব সে কসবার অফিস ভাড়া নিয়েছিল। প্রত্যেক মাসে প্রায় 65,000 টাকা করে তাকে দিত, এবং সেক্ষেত্রে এই অশোক রায় শেষ জানতো, অর্থাৎ দেবাঞ্জনের যে কুকুরটি, অর্থাৎ ভুয়ো আইএস থেকে বিভিন্ন জায়গায় যে প্রতারণা, সেই প্রতারণা সম্পর্কে তার নলেজে ছিল। গোয়েন্দারা তাকে জিজ্ঞাসাবাদ করে, এবং জিজ্ঞাসাবাদ করে দফায় দফায়। সেখান থেকে সে ঘেরায় শেষ পর্যন্ত জানায় যে সেই কুকুরটির কথা বেশ কিছু জায়গায় জানতো, এবং দেবাঞ্জনের যে ভুয়ো রেট, অর্থাৎ বিভিন্ন জায়গায় যে অফিসার সে যে অভিযান চালাতো, এবং তার ইলেকশন, যে ভুয়ো ইলেকশন, সেই সম্পর্কিত বিভিন্ন তথ্য সম্পর্কিত সে সেই সম্পর্কে সে অবহিত ছিল, এবং বেশ কিছু নিউজ পেপারেও সেটাকে ছাপিয়েছিল বলেই গোয়েন্দারা দাবি করছে। সেখান থেকেই বলা যায় যে অশোক কুমার রায়ের সঙ্গে দেবাঞ্জন দেবের প্রত্যক্ষ এবং সরাসরি যোগাযোগ, এবং তার সমস্ত কুকীর্তি সম্পর্কেই অশোক রায়ের নলেজে ছিল, এমনটাই গোয়েন্দারা জানাচ্ছে। অনেক ধন্যবাদ অর্পিতা। জাল টিকা কাণ্ডে এবার রাজ্যের রিপোর্ট তলব। মুখ্য সচিবের থেকে দুদিনের মধ্যেই রিপোর্ট চাইল স্বাস্থ্য মন্ত্রক। 25শে জুন শুভেন্দু অধিকারীর পাঠানো চিঠির ভিত্তিতেই এই রিপোর্ট তলব। অন্যদিকে নবান্নে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। আর যেটা ফেক ক্যাম্প হয়েছিল কলকাতায়, অনেক বড় বড় কথা অনেকে বলছেন, তাদের উদ্দেশ্যে আমি বলবো, যখন ফেক ভিডিও হয় আপনারা কি করেন? যখন ফেক নাটক করে ডেকোরেশন করে ভায়োলেন্স সাজানো হয়, কটা ব্যবস্থা নেন? একমাত্র বিজেপি পার্টির কয়েকজন নেতার বিরুদ্ধে কেউ টুইটার করলে তাদের বিরুদ্ধে এফআইআর করেন, অ্যারেস্ট করেন। ভুয়ো ভ্যাকসিন চর্চায় রাজ্যে তোলপাড়। জাল টিকা কাণ্ডে এবার রাজ্যের রিপোর্ট তলব করল স্বাস্থ্য মন্ত্রক। মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর থেকে দুদিনের মধ্যে রিপোর্ট চেয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ। কেন্দ্রের পাঠানো চিঠিতে লেখা হয়েছে, ভুয়ো টিকাকাণ্ডে জরুরি ভিত্তিতে তদন্ত করুক রাজ্য, কড়া এবং প্রয়োজনীয় পদক্ষেপ করুক, দুদিনের মধ্যে রিপোর্ট পাঠাক। ভুয়ো আইএএস এর ভুয়ো টিকাকাণ্ড প্রকাশ্যে আসতেই রাজ্য জুড়ে শোরগোল পড়ে যায়। যে টিকা জীবন বাঁচায় সেই টিকাই ভুয়ো।
এ তো সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি। তৎপর হয় প্রশাসন, গ্রেফতার করে দেবাঞ্জন সহ একাধিক অভিযুক্তকে। কিন্তু এতে বিরোধীরা বসে থাকেনি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্তের দাবিতে 25শে জুন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনকে চিঠি লেখেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দাবি করেন, পশ্চিমবঙ্গে অনেক জায়গায় বেআইনিভাবে অনুমতি না নিয়ে টিকাকরণ শিবির হচ্ছে। কলকাতার কসবায় একটি ক্যাম্পে টিকাগ্রহীতারা কোনো মেসেজও পাননি। এই শিবিরগুলি নিয়ে প্রশ্ন উঠছে। জনস্বাস্থ্যের কথা মাথায় রেখে নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার। রাজ্য সরকার বা শাসক দল যাতে চাপ তৈরি করতে না পারে, তাই কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে তদন্ত করানো জরুরি। এই চিঠির প্রেক্ষিতে রাজ্যের থেকে রিপোর্ট চাইল কেন্দ্র। এমপি পর্যন্ত তার জীবনের কোনো সুরক্ষা নেই। এই সরকারের কোনো প্রোগ্রামকে মানুষ বিশ্বাস করতে পারছে না, এবং যে করেছে তাকে টেররিস্ট আখ্যা দিয়ে মমতা ব্যানার্জি তার দায়িত্ব শেষ করেছেন। তো সেই জায়গায় স্বাভাবিক চিন্তা, সরকার, কেন্দ্র সরকার চিঠি দিয়েছেন সত্য জানার জন্য, এবং জানা খুব তাড়াতাড়ি দরকার, নাহলে কেন্দ্র সরকারের পুরো ব্যাপারটাকে হাতে নিয়ে তদন্ত করা উচিত। কেন্দ্রের চিঠিতে এও লেখা হয়েছে, বারবার রাজ্যগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে কোউইন পোর্টালের মাধ্যমেই শুধুমাত্র টিকাকরণ শিবিরের আয়োজন করতে হবে। যারা টিকা নেবেন তাদের তথ্য পোর্টালে থাকবে, তাদের সার্টিফিকেট দেওয়া হবে বা মেসেজ পাঠানো হবে। কিন্তু তা না পেলে বুঝতে হবে তিনি জাল শিবির থেকে টিকা নিয়েছেন। কেন্দ্র রিপোর্ট চাইতেই পাল্টা সুর চড়িয়েছে তৃণমূল। দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ টুইটারে লিখেছেন, রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে পশ্চিমবঙ্গে চিঠি পাঠানোর আগে কোভ্যাক্সিন দুর্নীতির সমাধান করুন। হাজার হাজার ছাত্র বিপাকে পড়েছেন। বিদেশে যাওয়ার জন্য তাদের এখন ডাবল ভ্যাকসিন নিতে হবে। এটা নিয়ে কেন্দ্র কি করছে? অভিজিৎ চন্দ, নিউজ 18 বাংলা। কলকাতা পুরসভায় চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ, গ্রেফতার পুরসভার গ্রুপ ডি কর্মী সহ 3। প্রতারণার পর প্রতারণা। ভুয়ো আইএএস দেবাঞ্জনের একাধিক কীর্তির মধ্যেই সামনে এসেছে সোশ্যাল মিডিয়ায় ঘুরছে নিয়োগপত্র। কলকাতায় পুরসভার চাকরির নিয়োগপত্র, তবে সেখানে না আছে পুরসভার নাম, না আছে আধিকারিকের নাম। এরই মধ্যে এবার কলকাতা পুরসভায় চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার পুরসভার গ্রুপ ডি কর্মী রাজীব মল্লিক। পুলিশের জালে তাঁর 2 সঙ্গী জয়দেব সরকার এবং সিদ্ধার্থ সাহাও। 26শে জুন নিউ মার্কেট থানায় একটি প্রতারণার অভিযোগ জমা পড়ে। অভিযোগ, এক ব্যক্তিকে কলকাতা পুরসভায় চাকরির প্রতিশ্রুতি দেন রাজীব মল্লিক, তারপর দেন জাল নিয়োগপত্র। তদন্তে নেমে প্রথমে রাজীবকে গ্রেপ্তার করে নিউ মার্কেট থানার পুলিশ। উদ্ধার হয় পুর কমিশনারের জাল সই করা নিয়োগপত্র। রাজীবকে জেরা করে আরো 2 সঙ্গীর নাম জানতে পারে পুলিশ। গ্রেপ্তার করা হয় জয়দেব সরকার এবং সিদ্ধার্থ সাহাকেও। পুলিশিংটা কর্পোরেশনের কাজ নয়। উনি যতটা পাচ্ছেন জেনে দিচ্ছেন। আমাদের যেরকম এই কিছু মানুষকে প্রতারণা করা হয়েছে, ওই ফলস অ্যাপয়েন্টমেন্ট লেটার ওনার নামে দিতে, উনি তো ইনফরমেশন গুলো দিয়েছেন, দিয়ে অ্যারেস্ট হয়েছে। গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ঘুরছে একাধিক নিয়োগপত্র, সেখানে নেই পুরসভার নাম, আধিকারিকের সই। এবার পুরসভায় চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার। এই দুয়ের মধ্যে কোনো যোগ আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। ক্যামেরায় শুভেন্দু চট্টোপাধ্যায়ের সঙ্গে উজ্জ্বল রায় এবং সুকান্ত মুখোপাধ্যায়, নিউজ 18 বাংলা। এবার গ্রেফতার ভুয়ো সেন্ট্রাল ভিজিলেন্স অফিসার। পেনিয়াপুকুর থেকে পুলিশের জালে আসিফুল হক ওরফে সাদিক। এবারও নীলবাতি লাগানোর অভিযোগ গাড়িতে, যা দেখে সন্দেহ হয় পুলিশের, আর তারপরেই গ্রেফতার। ভুয়ো আইএএস এর রক্ষে নেই, এবার গ্রেপ্তার ভুয়ো সিভিসি। দেবাঞ্জন কাণ্ডে তোলপাড়, এবার আরো এক গ্রেপ্তার। বেনিয়াপুকুর থেকে গ্রেপ্তার ভুয়ো সিভিসি। ধৃতের নাম আসিফুল হক ওরফে সাদিক, বয়স 26। এই ভুয়ো সিভিসির গাড়িতেও দেবাঞ্জনের মতোই নীলবাতি। মঙ্গলবার রাতে থিয়েটার রোডের কাছে পার্কিং এ গাড়িটি আটকায় পুলিশ। গাড়িতে শুধু নীলবাতিই নয়, সামনে লাগানো ছিল ভিআইপি স্টিকার, লাগানো ছিল সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন লেখা বোর্ডও। এই গাড়িতেই ছিলেন সাদিক। সন্দেহ হওয়ায় পুলিশ জিজ্ঞাসাবাদ করে। তাদের দাবি, সেন্ট্রাল ভিজিলেন্স অফিসারের পরিচয়পত্র দেখাতে পারেননি সাদিক অর্থাৎ যিনি গাড়িটি চালাচ্ছিলেন তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু কোনো সন্তোষজনক উত্তর না পেয়ে শেষমেশ কিন্তু তাকে গ্রেফতার করা হয়েছে। সাদিকের এই গাড়িটি কারা ব্যবহার করতেন, এর নেপথ্যে দেবাঞ্জনের মতন কোনো চক্র রয়েছে কিনা, যাবতীয় বিষয় কিন্তু খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে খবর, সাদিক দাবি করেন তিনি এক আইবি অফিসার অভিকের ইনফর্মার হয়ে কাজ করেন, তাই তাঁর গাড়িতে নীলবাতি লাগানো। অভিক নামে কোনো আইবি অফিসার আদৌ আছেন কিনা খতিয়ে দেখছে পুলিশ। সাদিকের বাড়ি নিউ মার্কেট থানা এলাকার কলিন স্ট্রিটে। জাস্ট উপভোগ করা, আমি একজন কোনো ভিআইপি,
আমরা যখন ওকে বললাম, হ্যাঁ রে তোর ডেলি অ্যামাজন থেকে বই আসছে, টেবিল ভরে গেছে, কি করছিস তুই? কি বলে, আমি আইপিএসের জন্য তৈরি হচ্ছি। সাদিকের বাবার দাবি তার ছেলে অটোমোবাইল ইঞ্জিনিয়ার, কয়েক বছর আগে চাকরি ছেড়ে ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করছিলেন। লকডাউনে কাজ ছিল না, গত বছর গাড়িটি কেনেন। গাড়িতে ভুয়ো স্টিকার লাগানো নিয়ে পরিবারের আপত্তি শোনেননি। শুনেছিলাম, তারপরে খুলিয়ে দিয়েছিলাম। তারপরে কালকে তো মানে একদম মানে হার্ট ফেল হয়ে যাওয়ার কথা, যে খুলে দেওয়ার পরে কেন লাগালো। দেবাঞ্জনের মতো ভুয়ো পরিচয় দিয়ে কি সাদিকও প্রতারণার জাল ছড়িয়েছিলেন? খতিয়ে দেখছে পুলিশ। ক্যামেরায় শশীপাল চৌধুরীর সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, নিউজ 18 বাংলা। দেবাঞ্জন কাণ্ডের জের এবার কড়া লালবাজার। নীলবাতি লাগানো গাড়ি দেখলেই সব ট্রাফিক গার্ডকে নয়া নির্দেশিকা, কিন্তু মল্লিক বাজারে এখনো দেদার বিকোচ্ছেন লাল নীল বাতির গাড়ি। নিউজ 18 বাংলার স্টিং অপারেশন দেখুন। কিন্তু অনেক সময় কেউ বুঝতে পারে না, ভাবে সরকারি গাড়ির কালার লাগাচ্ছে। চোর ডাকাতরা তো এগুলোই করে বেড়ায়। ভুয়ো আইএএস কাণ্ডে নীলবাতি লাগিয়ে প্রতারণা, এবার কড়া লালবাজার। নীলবাতি লাগানো গাড়ি নিয়ে নয়া নির্দেশিকা জারি হয়েছে। সন্দেহ হলেই গাড়ির কাগজপত্র খতিয়ে দেখবে পুলিশ। গাড়িতে যিনি থাকবেন তাঁরও পরিচয়পত্র দেখা হবে। সব ট্রাফিক গার্ডকে নির্দেশ লালবাজারের। প্রশ্ন উঠছে, গাড়িতে কি নীল বা লালবাতি চাইলেই লাগানো যায়? 2013 সালে সুপ্রিম কোর্ট গাড়িতে লালবাতির ব্যবহারকে ক্ষমতার দম্ভের প্রতীক বলে সমালোচনা করে। এরপর 2017 সালের 1 মে থেকে গাড়িতে লালবাতির ব্যবহার নিষিদ্ধ করে কেন্দ্র। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের বিচারপতিদের গাড়িতেও লালবাতি নিষিদ্ধ করা হয়। অ্যাম্বুলেন্স, দমকল ও পুলিশের গাড়িতে নীলবাতি লাগানোয় ছাড় দেওয়া হয়। ওটা এমন সিস্টেম আছে, ম্যাগনেট সিস্টেম, খুলে রেখে দিন আবার লাগিয়ে। কিন্তু খাস কলকাতার মল্লিক বাজারে দেদার বিকোচ্ছে লাল নীল রঙের বাতি। কোনো নথির প্রয়োজনও হচ্ছে না। 600 টাকা যেটা বলুন আমি দিয়ে দেবো। লাল চাই, লাল চাই, একটু কম হবে না? 600 টাকা দাম। টাইটেল কি স্টিকার হবে? পুলিশের স্টিকার হবে? পুলিশ বা ভিআইপি লেখা স্টিকারও টাকা ফেললেই হাতের মুঠোয়। মেকানিক গাড়িতে লাগিয়েও দেবেন। স্টিকার 50 থেকে 100 টাকা। সাধারণ নীলবাতি 600 টাকা থেকে শুরু। এলইডি নীলবাতি 1200 থেকে শুরু। সাইরেন বক্স 1100 থেকে শুরু। হ্যাঁ, কিন্তু পুলিশের গাড়ি ধরো নয়, আমি লাগাবো, তো এরকম রেট ফেড হয় এখানে? এখানে লেখা যায়। ওপেন মার্কেটে দেদার বিকোচ্ছে কোনো রকম কাগজপত্র ছাড়াই এই সমস্ত নীলবাতি, লালবাতি। শুধুমাত্র নীলবাতি বা লালবাতি নয়, পাশাপাশি বিকোচ্ছে নিজের মন মতন পুলিশের স্টিকার হোক কিংবা সিবিসি বা সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন হোক, প্রত্যেকটা স্টিকার। ক্যামেরায় শশীপাল চৌধুরীর সাথে সুকান্ত মুখোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। প্রত্যেক ভারতবাসী যাতে কোভিড-19 ভ্যাকসিন পান তার জন্য সব ধরনের সাহায্য করতে প্রস্তুত নেটওয়ার্ক 18। সমর্থন করুন ভ্যাকসিন নিয়ে সচেতনতা বাড়াতে ফেডারেল ব্যাংক এবং নেটওয়ার্ক 18 এর বিশেষ উদ্যোগ সঞ্জীবনী আর শর্ট অফ লাইফ। হেলথ এক্সপার্ট অ্যাপোলো 24/7। ফিরে এলাম বিরতির পর। বাগবাজার স্ট্রিটে বিপত্তি। গতকাল রাত 9:30 নাগাদ পুরনো বাড়ির বারান্দা ভেঙে একাংশ ভেঙে পড়ে এবং তাতেই বাড়ির বাসিন্দা 12 জনকে উদ্ধার করে দমকল। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন কলকাতা পুরসভার প্রতিনিধিরা।